পুলিশের যানবাহনে হামলার শঙ্কায় দেশ জুড়ে সতর্কতা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে মানুষকে স্বস্তি দেয়া সরকারের প্রধান অগ্রাধিকার, সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী। 24-এর এই দিনে সারা দেশে ছড়িয়ে পড়ে দ্রোহের আগুন। শহীদ মিনারে লাখো মানুষের জমায়েত অভ্যুত্থানে আনে নতুন মাত্রা, দাবি ওঠে সরকার পতনের। 2 সপ্তাহ হতে চললেও রাজধানীতে কাটছে না গ্যাসের সংকট। দীর্ঘ অপেক্ষায় মিলছে না পর্যাপ্ত সিএনজি। ফেনীতে রাত থেকে বাসা বাড়ি ও ফিলিং স্টেশনে বন্ধ সরবরাহ। সরকারি 99টি অক্সিজেন প্ল্যান্টের বেশিরভাগই অচল, অযত্ন অবহেলায় বন্ধ উৎপাদন। কাজে আসছে না 241 কোটি টাকার প্রকল্প। বেসরকারি কোম্পানি থেকে কিনছে হাসপাতাল। এবং ইরানে সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প। সম্ভাব্য সমঝোতায় অগ্রগতির দাবি, যে কোনো আগ্রাসনের কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে নাশকতার আশঙ্কায় দেশ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। শনিবার এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন যানবাহনে হামলা চালাতে পারে। গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া যানবাহন ফেলে রাখা যাবে না। ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। ডিএমপির মিডিয়া সেন্টারের সামনে আছেন সহকর্মী বুলবুল রেজা। সরাসরি যাব তার কাছে। বুলবুল, গতকাল পুলিশ সদর দফতর থেকে পুলিশের যে রেঞ্জ রয়েছে, ইউনিট এবং জেলা পুলিশ এবং মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটে বিশেষ বার্তা পাঠানো হয়েছে এবং সেই বার্তায় যেটি বলা হয়েছে যে পুলিশের যে যানবাহন রয়েছে, বিশেষ করে পুলিশের গাড়ি, পিকআপ, বাস সহ অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনে লক্ষ্যবস্তু হতে পারে, অর্থাৎ যে কোনো সময় হামলার আশঙ্কা রয়েছে, এই মর্মে বিশেষ বার্তা পাঠানো হয়েছে এবং বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার মধ্যে রয়েছে পুলিশের যানবাহন যেখানে রাখা হয়, অর্থাৎ বিভিন্ন জেলায় বা উপজেলা বা এই যে মহানগরে যেসব জায়গায় পুলিশের যানবাহন পার্ক করে রাখা হয়, সেখানে পার্কিংরত অবস্থায় বিশেষ নজরদারির কথা বলা হয়েছে। এমনকি ট্রাফিক পুলিশের যে জন্য নির্দেশনা রয়েছে, যে ট্রাফিক পুলিশ যে গাড়ি থামায় চেক করার জন্য, সেখানেও বিশেষ নজরদারি এবং সতর্কতার কথা বলা হয়েছে। এবং সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা কিন্তু এর পেছনে কারণ হিসেবে থাকতে পারে, যেটি হচ্ছে গতকালকে আমরা দেখেছিলাম মেট্রো স্টেশনের 2টি স্টেশনে, বিশেষ করে মিরপুর 10 নম্বর এবং ফার্মগেটে 2টি স্টেশনে বোমা সদৃশ্য বস্তু ধারণা করা হয়েছিল। পরবর্তীতে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট সেখানে গিয়েছিল এবং যদিও সেখানে আসলে জর্দার কৌটা, পান সুপারি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। এর আগে আমরা সাভারে দেখেছিলাম যে প্রেসার কুকার বোমা পাওয়া গিয়েছিল, তার আগে মতিঝিলের একটি মেট্রো স্টেশনে কিন্তু আইইডি পাওয়া গেছিল। এই সমস্ত বিষয় বিবেচনায় রেখে, পাশাপাশি আগস্ট মাসকে কেন্দ্র করে উগ্রবাদী সংগঠন বা সন্ত্রাসী সংগঠন যে কোনো সময় যে কোনো নাশকতা চালাতে পারে, এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে দায়িত্বরত পুলিশ, অর্থাৎ বিশেষ করে রাতের বেলা যারা টহল পুলিশের দায়িত্ব পালন করে, তাদেরকে সাবধানতা অবলম্বনের পাশাপাশি যখনই কোনো পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় থাকে, তাদেরকে এই নির্দেশনাগুলো খুব মেনে চলার জন্য বলা হয়েছে। অতীব গুরুত্বপূর্ণ এই বার্তাগুলো পাঠানো হয়েছে। কিছুক্ষণ পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার একটি ব্রিফিং করবেন। আমরা তার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব যে তাদের কাছে সুনির্দিষ্ট কি গোয়েন্দা তথ্য রয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। ডিবি কার্যালয়ের সামনে থেকে সহকর্মী বুলবুল রেজা। পুলিশকে দলীয় প্রভাবমুক্ত রেখে মানবিক বাহিনী হিসেবে গড়তে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে রাজশাহীর সারদায়
27তম BCS শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে মানুষকে স্বস্তি দেয়া সরকারের প্রধান অগ্রাধিকার। পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। পুলিশকে আধুনিক, প্রযুক্তি বান্ধব ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। এ সময় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান ও শান্তি প্রতিষ্ঠা করা। দুর্নীতির করাল গ্রাস যেন আপনাদেরকে স্পর্শ করতে না পারে, সেদিকে সদা সতর্ক থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরাসরি যাব সেখানে। এটা করছেন, ফলে এটার জবাবদিহিতার একটা প্রশ্ন যদি না থাকে এবং এটাকে যদি সবসময় এর প্রতিবিম্ব যদি সংশ্লিষ্ট সকলের কাছে পরিষ্কার না থাকে, তাহলে এটাকে দেখা বা বোঝার মানদণ্ডটা কি থাকবে? সভ্যতার ইতিহাসে সাংবাদিকতার জগৎ, গণমাধ্যমের জগৎ এই দায়িত্বটা নিয়েছে এবং এটা একটা অনিবার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। কাগজে কলমে এটা একটা অঙ্গ না হলেও এটা স্তম্ভ হয়ে গিয়েছে চতুর্থ। মানতেই হবে, করতেই হবে, বুঝতে হবে। যেখানে সাংবাদিকতা নাই সেখানে আসলে একটা রাষ্ট্র আদৌ আছে কিনা এই প্রশ্ন দেখা দেয়। পৃথিবীর বহু বড় বড় বিজ্ঞানীরাই একথা বলেছেন, যে রাষ্ট্রবিজ্ঞানীরা, সমাজবিজ্ঞানীরা বলেছেন যে সাংবাদিকতাবিহীন রাষ্ট্র আর রাষ্ট্রবিহীন সাংবাদিকতার মধ্যে যদি কাউকে বেছে নিতে হয়, যে কোনো সভ্য মানুষ রাষ্ট্র বেছে নেবে। সাংবাদিকতা এত বড় একটা অনিবার্য অনুষঙ্গে রূপান্তরিত হয়েছে সভ্যতার প্রক্রিয়াতে। আমাদের প্রশ্নটা হচ্ছে, অবশ্যই আমাদের মুখ্য আলোচক তার মতো করে বলেছেন যেটা হতে হবে কল্যাণমুখী এবং এটা সবসময় এটা জনকল্যাণের দিকে ধাবিত করতে হবে। আমি এই প্রশ্নে শুধুমাত্র একটা প্রশ্ন রাখতে চাই তোমাদের মতো বোদ্ধাদের কাছে। আমরা যেহেতু একটু মাঠের কর্মী, আমাদের জ্ঞানটা একটু বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত। অতটা আপনাদের শিক্ষকদের মতো অথবা কবি ভাইয়ের মতো জ্ঞানী মানুষের মতো আমাদের জ্ঞানটা কিন্তু অতটা অর্গানাইজ না, একটু আনঅর্গানাইজড আমাদের নলেজ কম্পোনেন্টগুলি। সেই কারণেই আমি এক্ষেত্রে একটু আপনাদের বিবেচনার জন্য আমি এই বিষয়টা তুলে ধরে রাখতে চাই একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে, এবং যেহেতু এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্র, রাজনীতি, সমাজ, সাংবাদিকতা সবটার মধ্যেই যেহেতু আমাদেরকে একটু ঘোরাঘুরি করতে হয়, ডিল। আমরা সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কথা বলছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এবার জুলাইয়ের দিনলিপি। জুলাইয়ের যাত্রা তখন অসীমের পথে। দ্রোহের আগুনে পুড়ছিল গোটা দেশ, যা রূপ নেয় গণ অভ্যুত্থানে। এদিন সর্বত্র দ্রোহের বার্তা ছড়িয়ে দেন শিল্পী সমাজ। শহীদ মিনারে জড়ো হয় লাখো মানুষ। সেখান থেকে সরকার পতনের দাবি ছড়িয়ে পড়ে 56,000 বর্গ মাইলে। কি ঘটেছিল 2রা অগাস্ট বা 33 জুলাই, জানবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। আগস্টকে ছাপিয়ে বাংলাদেশে তখনও চলছে 33 জুলাই। দ্রোহের আগুনে উত্তাল পুরো দেশ। প্রতিবাদের ভাষা তখন ছড়িয়ে গেছে গান, কবিতা, গ্রাফিতিতে। শহর তো বটে, গ্রামগঞ্জের আনাচে কানাচেও জনমানুষের ক্ষোভের আগুন। বৃষ্টি, সাপ্তাহিক ছুটি কিছুই যেন বাদ সাধেনি এ যাত্রায়। কাক ভেজা হয়েও প্রতিটি মুখে প্রতিবাদ স্পষ্ট। ছাত্র, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, অভিভাবক, কবি, লেখক, শিল্পী, কে ছিল না এই মিছিলে?
আমি যখন মানুষের ঢল দেখলাম এবং ওখানে প্রচুর মানুষ, সবাই কাউকে ভয় পাচ্ছে না, মানে আর্মির মানে ট্যাঙ্ক দাঁড়ানো, আর্মি পুলিশ সব দাঁড়ানো, সবাই ওটার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তখন আশঙ্কা ছিল যে এটার পরে একটা ম্যাসিভ দমন পীড়ন হবে, তারপরে অ্যাটলিস্ট এটা সম্ভব হচ্ছে এবং এত মানুষ নেমে গেছে। তুমুল বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদের মৃত্যুর বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন চিকিৎসকরা। বাংলা মোটরে সমাবেশ করেন সর্বস্তরের কবি ও লেখকরা। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে উদীচী সহ সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয় দ্রোহযাত্রায়। এই প্ল্যাটফর্মটাকে এমন একটা জায়গায় রাখতে চেয়েছি, এমন একটা ফেস দিতে চেয়েছি যে এটা কোনো রাজনৈতিক দল বা জোটের ব্যাপার হবে না। এখানে সমস্ত গণতন্ত্রকামী মানুষ, সমস্ত যে নিপীড়িত মানুষের একটা ফেস হবে। এই পুরো সময়টাতে আমাদের একটাই ছিল যে আমরা যে কোনোভাবে এই কারফিউটা, ঢাকা ইউনিভার্সিটির ভিতরে কারফিউটা ভাঙবো এবং কোনোভাবেই এটাকে মানে যেইভাবে আটকে রাখা হয়েছে সেটা হতে দিব না। জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার, লাখো মানুষের পদচারণায় মুখরে যাত্রা যেন অভ্যুত্থানে এনে দেয় নতুন এক মাত্রা, যা পরবর্তীতে এসে মেলে এক দফাতে। সরকারের প্রস্তুতি ছিল ছত্রভঙ্গ করে দেবে, কিন্তু সেই প্রস্তুতিটা এত মানুষ এসে যাওয়াতে ওইটার পুলিশই মানা করে যে আমরা অ্যাটাক করতে পারবো না। এর আগে কেউ ক্যাম্পাসে মিছিল নিয়ে ঢুকতে পারে নাই। সো আমরা জানতাম যে এই আন্দোলন মুভমেন্টের যাই ঘোষণা দিতে হয়, যা কোনো কিছু করতে হয়, সবগুলো ক্যাম্পাস থেকে দিতে হবে। এই যাত্রাটা আপনার হচ্ছে যে পরবর্তী দিনে আন্দোলনে নামার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে এবং গণঅভ্যুত্থানের জোয়ার সৃষ্টিকরণও ব্যাপক ভূমিকা ছিল। দেশের সরকারি হাসপাতালগুলোর চাহিদা মেটাতে 241 কোটি টাকায় বসানো 99টি অক্সিজেন প্ল্যান্টের বেশিরভাগই অচল। অযত্ন, অবহেলা ও সমন্বয়হীনতার অভাবে বন্ধ উৎপাদন। বেসরকারি কোম্পানি থেকে কোটি কোটি টাকার অক্সিজেন কিনছে হাসপাতালগুলো। সোহেল কুরেশির ক্যামেরায় নাইম হাসানের অনুসন্ধানের 2 পর্বের আজ থাকছে প্রথম পর্ব। তালাবদ্ধ এই রুমেই পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্ট। প্রতিদিন 8 লাখ লিটার অক্সিজেন তৈরির সক্ষমতা থাকলেও বহুদিন ধরেই এই প্ল্যান্টটি বন্ধ, যার ফলে হাসপাতালকে প্রতি মাসে বাইরে থেকে কিনতে হচ্ছে 22 থেকে 25 লাখ টাকার অক্সিজেন। শুধু বাংলাদেশ মেডিকেল নয়, দেশের প্রায় 70টিরও বেশি সরকারি হাসপাতালের চিত্র বর্তমানে এটি। করোনা মহামারীর সময় সরকারি হাসপাতালগুলোকে অক্সিজেনের স্বয়ংসম্পন্ন করতে নির্মাণ করা হয়েছিল অক্সিজেন প্ল্যান্ট। বর্তমানে দেশে রয়েছে 101টি প্ল্যান্ট, কিন্তু এর মধ্যে সচল মাত্র 30টি। বাকি অধিকাংশই বন্ধ কিংবা অচল অবস্থায় পড়ে আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 99টি প্ল্যান্ট নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 241 কোটি টাকা, যার মধ্যে নিজস্ব অর্থায়নে 40টি, এডিবির সহায়তায় 29টি ও জাতিসংঘের অর্থায়নে 30টি তৈরি করা হয়েছে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে, যেখানে সরকারি প্ল্যান্ট থেকে দৈনিক 8 থেকে 10 লাখ লিটার অক্সিজেন তৈরি হচ্ছে। বাকি প্ল্যান্টগুলো সচল থাকলে মোট পরিমাণ গিয়ে দাঁড়াতো প্রায় 8 কোটি লিটার, যা দিয়ে দেশের সরকারি মেডিকেলের অক্সিজেনের চাহিদা পূরণ সম্ভব। দৈনিক 8 থেকে 10 লাখ লিটার আমরা তৈরি করতে পারি এবং এটা ডিপেন্ড করে রোগীর উপর। 60%-এর মতো আমরা চাহিদা পূরণ করতে পারি। একই প্ল্যান্ট বসানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, তবে সেখানকার চিত্র ভিন্ন। তালাবদ্ধ রুমে অকেজো হয়ে বছরের পর বছর পড়ে আছে প্ল্যান্টটি, ফলে বেসরকারি কোম্পানি থেকে মাসে 70 থেকে 80 লাখ টাকার অক্সিজেন কিনছে হাসপাতালটি। আমাদের মেশিন এখন মোটেও দেয় না, কারণ আমাদের মেশিন এখন চলেই না, তাই না? অনেক দিন ধরে চলে না। প্ল্যান্টগুলো সচল থাকলে স্বয়ংসম্পূর্ণ করে তুলত দেশের অক্সিজেন খাত। প্ল্যান্ট বন্ধ থাকায় বছরে কয়েকশো কোটি টাকার অক্সিজেন কিনতে হচ্ছে বেসরকারি কোম্পানির কাছ থেকে। সরকারি প্ল্যান্ট বন্ধ থাকার জন্য দক্ষ জনবলের অভাবকে দায়ী করছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। ম্যান পাওয়ারের ঘাটতি আছে প্রজেক্টগুলো শেষ হয়ে যাওয়ার ফলে। তারপরে এগুলোকে সাপ্লাই জেনারেট করার জন্য যে অয়েল, ফ্লুইড বা ইলেকট্রিসিটি দরকার, সেগুলোর কিছু একটা সমস্যা থাকতে পারে। এই দুটো যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমার মনে হয় যে এগুলোর মধ্যে অধিকাংশই চালু করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, প্ল্যানগুলো নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করলে সরকারি হাসপাতালের চাহিদা যোগান দিয়ে বেসরকারি হাসপাতালেও সুলভ মূল্যে অক্সিজেন সরবরাহ করা যাবে। এই প্ল্যানগুলোকে নিয়ে যদি একটা অক্সিজেন নেটওয়ার্ক তৈরি করে, তাহলে আমরা বিশ্বাস করি যে আরও অনেক বেশি রোগীকে এই অক্সিজেনগুলো দিয়ে সেবা দেওয়া সম্ভব। অন্যান্য সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল আছে, তাদেরকেও আসলে অক্সিজেন কম মূল্যে এবং সুলভ মূল্যে দেওয়া সম্ভব।
প্ল্যানগুলো বন্ধ থাকলে কারা লাভবান হচ্ছেন, কিভাবে দুইটি বেসরকারি কোম্পানির নিয়ন্ত্রণে দেশের সরকারি হাসপাতালের অক্সিজেন চেইন, সময়ের অনুসন্ধানে সেই তথ্য বের হয়ে এসেছে। দেখতে চোখ রাখুন আগামী পর্বে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, গ্রাহকের পাওনার ৭৩% বেশি অর্থ পরিশোধ করেনি বিমা কোম্পানি। কারণ খতিয়ে দেখার তাগিদ ইন্স্যুরেন্স ফোরামের, ত্রুটি দূর করে যুগোপযোগী পলিসি গ্রহণের পরামর্শ। রাজধানী সহ সারা দেশে গ্যাস সংকট কাটেনি। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে গাড়ির লম্বা লাইন। এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয় এবং ফেনীতে আছেন আতিয়ার সজল। সরাসরি তাদের কাছে যাব। শুরুতেই যাব সামদানির কাছে। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন আমরা সকাল থেকেই ঘুরে দেখেছি। অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন এই সংকট ও ভোগান্তির চিত্র কিন্তু অভিন্ন। এই মুহূর্তে আমরা রাজধানীর এয়ারপোর্টের একটি সিএনজি ফিলিং স্টেশনে আছি। এখানেও আমরা দেখতে পাচ্ছি যানবাহনের দীর্ঘ সারি এবং একই সঙ্গে এখানে ভোগান্তির চিত্র আরও বেশি, কারণ ঢাকার অনেক সিএনজি ফিলিং স্টেশনগুলোতেই কিন্তু যে সিএনজি চালিত অটোরিকশাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। তবে এখানের যে ফিলিং স্টেশনটি রয়েছে সেখানে সিএনজি চালিত অটোরিকশাগুলোকে প্রবেশ করতে দেওয়া হয়। তারা যেহেতু তাদের জীবিকা নির্বাহ করে থাকেন তাদের এই বাহনটির মাধ্যমে, সেহেতু এটিতে জ্বালানি থাকা অত্যন্ত প্রয়োজন। তবে সেটি তারা সেই জ্বালানির চাহিদাটুকু তারা পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার কারণে তাদের রুজি রোজগারে বেশ প্রভাব পড়ছে। একই সঙ্গে আমরা দেখেছি সকাল থেকে অনেকে মধ্যরাত থেকে অপেক্ষা করেছেন, অনেকে সকাল থেকে অপেক্ষা করেছেন। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে করতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আবার অনেকেই বলছেন যে যারা রাইড শেয়ারিং অ্যাপের উপরে যারা নির্ভরশীল তাদের কথা ছিল বা তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছিলাম যে তাদের কর্মঘণ্টার বাইরে অনেক অতিরিক্ত সময় তাদেরকে কাজ করতে হচ্ছে। একই সঙ্গে যারা বিভিন্ন সরকারি সংস্থাগুলোতে চাকরি করেন, সেই সরকারি সংস্থায় যারা কাজ করেন তারা বলছিলেন যে তারা চাকরির পাশাপাশি যখন এখানে এসে লাইনে দাঁড়িয়ে থাকেন সেটি তাদের জন্য যেমন মানসিক এবং শারীরিকভাবে তাদের সমস্যা তৈরি করছে, ঠিক তেমনি এই পাম্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছিলেন যে তাদেরও ব্যবসার ক্ষতি হচ্ছে গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে। এই মুহূর্তে ফেনীতে রয়েছেন সহকর্মী আতিয়ার সজল, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেশব্যাপী যে গ্যাসের যে সংকট তা কিন্তু গত মাস জুড়ে ফেনীতে ছিল, কিন্তু সেটা কিছুটা সহনীয় থাকলেও গতকাল রাত থেকে সেটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে বলে বলা চলে। আমরা কথা বলেছি বিষয়টি সম্পর্কে সঠিক ব্যাখ্যা আমরাও জানতে পারিনি, কারণ দেওয়া যাচ্ছে না। মোট কথা হচ্ছে ফেনীর 12টি সিএনজি ফিলিং স্টেশনের কোথাও কোনো গ্যাসের সরবরাহ নেই এবং ফেনীতে প্রায় 450টির অধিক যে বাণিজ্যিক গ্যাস সংযোগ রয়েছে গ্রাহক, সেখানেও আবার সে সকল মিল কলকারখানায় কোনো ধরনের গ্যাসের সরবরাহ নেই এবং বন্ধ রয়েছে। সেই সাথে সাথে প্রায় 30,000-এর অধিক যে আবাসিক গ্রাহক রয়েছে সংযোগ রয়েছে, সেখানেও কিন্তু হাজার হাজার গ্রাহক এই যে গ্যাসের জন্য সরবরাহ না থাকায় চরম একটি দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। এবং আমরা দেখছি বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনেতে যে গ্যাসের যে সরবরাহ না থাকায় গ্যাস দিতে পারছে না এবং সিএনজি চালিত যে সকল পরিবহন রয়েছে সে সকল পরিবহন কিন্তু অনেকটা পরিবহন শূন্য হয়ে গিয়েছে সড়ক, এবং যাত্রীরা সারা পথে পথে চরম একটি বিশৃঙ্খল পরিস্থিতি এবং তৈরি হয়েছে। কারণ বাখরাবাদ গ্যাস কোম্পানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা ফোনও বন্ধ করে রাখায় এটি আরও হতাশা বেড়েছে, যার কারণে সর্বত্রই কিন্তু গ্যাস নিয়ে একটি হাহাকার তৈরি হয়েছে পুরো জেলা জুড়ে। এই ছিল আমার কাছে ফেনীর গ্যাস সরবরাহ বন্ধ থাকার সবশেষ তথ্য। গ্যাস সংকট নিয়ে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ফেনী থেকে আতিয়ার সজল এবং এর আগে বিমানবন্দর থেকে সামদানি প্রত্যয়। আমরা একটু সচিবালয়ে যেতে চাই। সচিবালয়ে কথা বলছেন সড়ক পরিবহন মন্ত্রী, সরাসরি যাব সেখানে। করেছি রোডের যে সমস্ত ব্রিজ আছে সেটা আমরা উঁচু করতে পারবো, সে পরিকল্পনা আমরা নিব, কিন্তু রেল ব্রিজ তো আপনি উঁচু করতে পারছেন না। আর উঁচু করতে যে ব্যয় আর যত দূর থেকে তার অ্যালাইনমেন্টটা আনতে হয় সেটা বান্ধব হবে না। যার ফলে আমরা চিন্তা করেছি যেখানে রেল ব্রিজটা আছে সেই রেল ব্রিজের এখানে গিয়ে চেঞ্জ হবে। আপনি ব্রিজের এ পাশ থেকে ঘুরে আসলো, ওই পাশে এসে যদি কেউ থামে সেটা ক্রস করে পুনরায় বাসে উঠবে, ওইটুকু জায়গায় এই কনসিডারেশনে কোনো বিকল্প নেই। আরেকটা বিষয় যেটা বললেন 57 কোটি টাকা খরচ হয়েছে এই ওয়াটার বাসে, লস হয়েছে বিগত 10 বছরে। এটা আমি জানি যে গত সরকারের সময় এটা একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল এবং সেটি কার্যকর হয়নি। যেটা লস হয়েছে এবং কার্যকর হয়নি, তারপরে কেন এই পদক্ষেপ নিতে যাচ্ছেন? এখানে কি
যেটা বলা হচ্ছে যে এর আগে অনিয়ম দুর্নীতির বিষয়টা ছিল, সেটা ঠেকাবেন কি? না, অনিয়ম দুর্নীতি হওয়ার সুযোগ নেই। একটা সময় 10 কোটি টাকা 10 বছরে 57 কোটি টাকা বিআইডব্লিউটিসি লস করেছে। সেই লসের কারণও আমরা খুঁজে দেখছি, বাট এটা ফাংশন করেনি। আমি বলেছি যে ওয়াটার দূষণ একটা, যাত্রীর স্বল্পতা একটা কারণ, আর হচ্ছে এই রুটে পর্যাপ্ত সংখ্যক ওয়াটার বাস নামানো যায়নি, কারণ সরাসরি ছিলাম সচিবালয়ে, কথা বলছিলেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ঠাকুরগাঁওয়ে ফ্রি আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাব সেখানে। Wonderful look of that great natural beauty. আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে এখানে কষ্ট করে এসেছেন এবং এই উদ্যোগটাকে আপনারা সবাই সহযোগিতা করছেন, সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রোববার নিয়োগপ্রাপ্ত 266 জন আইন কর্মকর্তাকে নিয়ে প্রথম কর্মদিবসে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নেন অ্যাটর্নি জেনারেল। যার যে ক্ষেত্রে বিশেষজ্ঞতা আছে তিনি সেক্ষেত্রে কাজ করবেন। আমরা সবাইকে একটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই অ্যাটর্নি জেনারেলের সততার ভিত্তিতে, পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্যে আমাদেরকে যে নিযুক্ত করা হয়েছে আমরা সেটাই করে যাব। নবনিযুক্ত যারা হয়েছেন এবং যারা ইতিপূর্বে অফিসে ছিলেন আবার নতুন করে নিযুক্ত হয়েছেন তাদের সবার অভিজ্ঞতা আর যারা আছেন তাদের পেশার অভিজ্ঞতা সব কিছু কাজে লাগিয়ে ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা পূরণের জন্যে রাষ্ট্রের স্বার্থে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সক্ষম হব। এবার বাণিজ্যের সংবাদ। $10.5 কোটি টাকার বেশি বিমা দাবি, অথচ দেয়া হয়েছে 2,831 কোটি 75 লাখ টাকা, অর্থাৎ গ্রাহকের পাওনার 73% বেশি অর্থ পরিশোধ করেনি প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের প্রথম প্রান্তিকের হালনাগাদ তথ্যে এমন হিসেবে দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইডরা। গ্রাহকের টাকা দিতে না পারার কারণ খতিয়ে দেখার তাগিদ বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের। আর খাত বিশেষজ্ঞরা বলছেন পদ্ধতিগত ত্রুটি দূর করতে না পারলে মিলবে না সমাধান। অন্তরা সেনের রিপোর্ট। বলতেছে টাকা নাই, ফান্ড শর্টেজ। আমার টাকা শর্টেজ কেন? আমার টাকা আমাকে দিবে। 2023 সালের ডিসেম্বরে আমার কাগজপত্র সবগুলো মেসেজ হয়েছে। এদের অফিসে অনেকবার গেছি, যাইলে অফিসে লোক পাওয়া যায় না, ইয়ার পরে ফোন দিলে ফোন ধরে না। সেলিম মোল্লার মতো এভাবে স্বামী সন্তান নিয়ে গেল 1 বছর ধরে বিমা কোম্পানির দ্বারে দ্বারে ঘুরছেন নরসিংদী থেকে আসা হামিদা বেগমও। আমরা যেরকম বিশ্বাস করে দিচ্ছি আমাদের টাকাটা যেন সেই মতন আমরা পাই। 2,20,000 টাকার মতন পাবো, কিন্তু এখন তো নিজের টাকা যে দিছি ওইটাই পাই না, এখন ওইটা তো পরের বিষয়। গ্রাহকের টাকা পরিশোধ না করায় দিনে দিনে নাজুক অবস্থা ফুটে উঠছে বিমা খাতে, বাড়ছে দায়। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইডরার প্রতিবেদনে দেখা যাচ্ছে মেয়াদ পূর্ণ হওয়ায় গেল জানুয়ারি থেকে মার্চ চলতি বছরের প্রথম প্রান্তিকে বিমা খাতে গ্রাহকের মোট পাওনা জমেছে 10,610 কোটি 58 লাখ টাকা। বিপরীতে নিষ্পত্তি হয়েছে মাত্র 2,831 কোটি 75 লাখ টাকা। এ সময় দাবির 7,778 কোটি 82 লাখ টাকায় পরিশোধ করতে পারেনি কোম্পানিগুলো। এর মধ্যে লাইফ, নন লাইফ মিলিয়ে ফার ইস্ট, গ্রিন ডেল্টা সহ 10টি কোম্পানির কাছে আটকে আছে পাওনা দাবির প্রায় 87%, 6,739 কোটি 64 লাখ টাকা। এ অবস্থায় বিমা খাতের ভাবমূর্তি সংকট কাটাতে গ্রাহকদের পাওনা পরিশোধে প্রয়োজনে সরকারকেও হস্তক্ষেপ করতে হবে বলে মনে করে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম। একটা কিস্তি বা 2টা কিস্তি দিচ্ছে, দেওয়ার পরে বলতেছে যে এক্স কোম্পানি তো টাকা দেয় না, ওয়াই কোম্পানি টাকা দেয় না, আপনারা যে দিবেন এটারও বা মানে কতটুকু সত্য, কতটুকু গ্যারান্টি দিতে পারেন। অভ্যন্তরীণ সংস্কার না করতে পারলে দীর্ঘমেয়াদে বিমার ওপর সাধারণ মানুষের আস্থা ফেরানো সম্ভব হবে না বলে জানান খাত বিশেষজ্ঞরা। যারা ইন্স্যুরেন্স সেবা প্রোভাইডার, প্রদানকারী, তাদের কোনো ধরনের আসলে দুর্বলতা রয়েছে কিনা, এখানে আইনগত কোনো ফাঁকফোকর রয়েছে কিনা, সেগুলো কিন্তু আসলে কাটিয়ে ওঠার জন্য সরকার তথা রেগুলেটরি অথরিটির এখানে কাজ করার কিন্তু এখানে যথেষ্ট সুযোগ রয়েছে। বিমা খাত সম্প্রসারণে কোম্পানিগুলোকে যুগোপযোগী বিভিন্ন পলিসি গ্রহণের পরামর্শ সংশ্লিষ্টদের।
অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি শুরু হয়েছে। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এর আগে 2005 সালের 16 এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল নুরুল ইসলাম সরকার সহ 22 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 2016 সালের 15 জুন হাইকোর্ট 6 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন, 7 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং 11 জনকে খালাস দেন। 2004 সালের 7 মে টঙ্গীর নোয়াগাঁও এম.এ. মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সম্মেলনে আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। রাজধানীর কলাবাগানে সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল, ঝড়গার কাল হয়েছেন শাশুড়ি, সেখান থেকে স্বামী স্ত্রীর ঝড়গাকে যখন শাশুড়ি থামাতে যান তখন স্বামীর হাতে মূলত স্ত্রী এবং শাশুড়ি দুজনেই খুনের শিকার হয়েছেন। রাজধানীর ঠিক কলাবাগানের কাঁঠাল বাগান যেই এলাকাটি রয়েছে সেখানের একটি বাসা 5তলা ভবনের, যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনের 5তলার একটি রুমে মূলত এই ঘটনাটি ঘটে আজকে ঠিক সকাল 9টায়। আমরা এখানে আসার পরে যেটি জানতে পারি যে মূলত শরীয়তপুরের প্রবাসী, শরীয়তপুরের বাসিন্দা যিনি রয়েছেন এই মুহূর্তে আসামি, তিনি মূলত অনেক দিন আগে ভিকটিমকে বিয়ে করেছিলেন যিনি হত্যা শিকার হয়েছেন তাকে, এবং তাদের মধ্যে দীর্ঘদিনের কলহ চলছিল, সাংসারিক জীবনে টুকিটাকি কলহ চলছিল এবং তাদের মধ্যে অনেক আগে বনিবনা না হওয়ার কারণে রিভিউসের ঘটনা ঘটেছিল। এরপরে আবারও সুরাহ হওয়ার পরে তাদের মধ্যে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এরপরের থেকেই টুকিটাকি ঝামেলা চলছিল। সর্বশেষ যেটি আমরা জানতে পারি যে এলাকায় শরীয়তপুরে মূলত একটি বিবাহের অনুষ্ঠানে তারা যোগ দিয়েছিলেন, সেখান থেকে বাকবিতণ্ডতা হয়। সেখান থেকে মূলত যিনি আসামি তিনি রাগ করে চলে আসেন। তারপরে ক্ষণেই তিনি মোহাম্মদপুরে থাকেন, কিন্তু সেখানে না উঠে তিনি তার শ্বশুর বাড়িতে উঠেছিলেন, সেখানে রাত্রি যাপন করেছেন এবং রাতেও তাদের মধ্যে আবারও যখন বাকবিতণ্ডতা হয়, সেই বাকবিতণ্ডতা যখন শাশুড়ি থামাতে যান তখনই মূলত এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে এবং যিনি আসামি তিনি মূলত ধারালো ছুরি দিয়ে এই দুজনকে, তার স্ত্রী এবং তার শাশুড়িকে রক্তাক্ত করে, ছুরিকাঘাত করে। বেশ কয়েকটি ছুরিকাঘাতের কারণে মূলত স্ত্রী যিনি তিনি ঘটনাস্থলেই নিহত হন এবং যিনি তার শাশুড়ি ছিলেন তিনি গুরুতর আহত হওয়ার পরে যারা আশেপাশের লোকজন ছিলেন তারা যখন চিৎকার চেঁচামেচি করে, আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে তিনিও সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মজার ব্যাপার হচ্ছে যে এই হত্যাকাণ্ডটি ঘটানোর পরে আসামি নিজে গিয়ে থানায় সারেন্ডার করেছেন এবং তিনি বিষয়টি স্বীকার করেছেন। তো পুলিশ বলছে যে ঘটনার পেছনে ঘটনা এখনও তারা তদন্ত করছেন এবং এই ঘটনা যেহেতু তিনি স্বীকার করেছেন ভিকটিম, যথোপযুক্ত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া এবং যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা বলছেন যে দুটি পরিবার যেখানে ধ্বংস করে দেওয়া হয়েছে সেখানে কঠোর বিচার দাবি তারা করছেন। তো সব মিলে এই ছিল কাঁঠালবাগান থেকে। কাঁঠালবাগান থেকে শফিকুজ্জামান রুবেল। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য সমঝোতার অগ্রগতির দাবি করে তিনি বলেন, দ্রুত চুক্তি হলে হামলার প্রয়োজন হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে এবং সম্ভাব্য চুক্তির মূল কাঠামো নিয়ে সমঝোতা হয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়টিও রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান এবং তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদা ফোন আলাপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার এই সতর্ক বার্তার পরই ট্রাম্প সম্ভাব্য সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেন। বাংলাদেশ সহ বিশ্বের 50টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী ব্যবসা ও ভ্রমণ ভিসা পেতে আবেদনকারীদের ভিসা বন্ড জমা দিতে হবে। তা হতে পারে সর্বোচ্চ $20,000।
বাংলাদেশ, নেপাল, ভুটান সহ 50টি দেশের ভিসায় নতুন শর্ত আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী ভিসা পাওয়ার আগে বাধ্যতামূলক আর্থিক জামানত বা ভিসা বন্ড জমা দিতে হবে। ট্রাম্প প্রশাসনের এই নিয়মে ব্যবসা ও পর্যটনের জন্য দেওয়া B1 ও B2 ভিসার আবেদনকারীদের সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। ট্রাম্প প্রশাসনের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যাতে কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে না যান সেই লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের মতে, পরীক্ষামূলক ভিসা বন্ড কর্মসূচি ইতিবাচক ফল দিয়েছে। আগের পরীক্ষামূলক কর্মসূচিতে $5,000, $10,000 এবং সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড নেওয়া হতো। তবে নতুন নিয়মে বন্ডের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে $20,000। নতুন নিয়ম 3 অগস্ট থেকে কার্যকর হবে। তবে অভিবাসন বিশেষজ্ঞদের আশঙ্কা, এই নিয়ম বৈধ ভ্রমণকারীদেরও যুক্তরাষ্ট্রে যেতে নিরুৎসাহিত করবে। ঈশিতা আক্তার, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পুলিশের যানবাহনে হামলার শঙ্কায় দেশ জুড়ে সতর্কতা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে মানুষকে স্বস্তি দেয়া সরকারের প্রধান অগ্রাধিকার, সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী। 24-এর এই দিনে সারা দেশে ছড়িয়ে পড়ে দ্রোহের আগুন। শহীদ মিনারে লাখো মানুষের জমায়েত অভ্যুত্থানে আনে নতুন বার্তা, দাবি ওঠে সরকার পতনে। এবং ইরানে সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য সমঝোতায় অগ্রগতির দাবি, যে কোনো আগ্রাসনের কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী SM ইকবাল। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।